পাবেলের চাটা নিয়ে আসো। অগত্যা শ্রাবণীর চা এনে দিতে হলো। শাশুড়ির হুকুম উপেক্ষা করার উপায় নেই। পাভেলের হাতে চায়ের কাপ দেওয়ার সময় হঠাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। ভীষণ অস্বস্তিতে শ্রাবণীর গা গুলিয়ে যাচ্ছিল। দ্রুত চোখ ফিরিয়ে নিল। শ্রাবণী মনে মনে তীব্র অবাক হলো। ফরিদা বেগম আর জয়নাল সাহেব একদম স্বাভাবিক আচরণ করছে পাভেলের সাথে। পাভেল যে 7 দিন উধাও হয়েছিল নতুন বউ রেখে, সেই বিষয়টা নিয়ে তারা পাভেলকে একটি কথাও বলল না। শ্রাবণী বলতে শুনেনি। রোজকার মতো স্বাভাবিকভাবে নাস্তার টেবিলে গল্পগুজব করছে আর নাস্তা করছে। গল্পগুজবের মাঝখানে জয়নাল সাহেব হঠাৎ বলল, শ্রাবণীর বাবাকে কালকে তাহলে আসতে বলি, কি বলিস? বিয়ের 7 দিন হয়ে গেল, মেয়েটা এখনো বাপের বাড়ি যেতে পারলো না, লোকে বা কি বলবে? পাভেল বলল। আসতে বলো, শ্রাবণী গিয়ে বেরিয়ে আসুক। জয়নাল সাহেব ভ্রু কুঁচকে বলল, শ্রাবণী একা যাবে? তুই যাবি না? অনেক ঝামেলা করেছিস, আর ঝামেলা করিস না। দুজন গিয়ে কয়েকদিন থেকে আয়। সব বিষয়ে জোর খাটি না বাবা, আমার লাইফ আমাকে আমার মতো একটু বুঝতে দাও। তুই তো ভুল ছাড়া সঠিক জীবনেও বুঝিস নেই। কাল শ্রাবণীর বাবা আসবে, তোরা দুজনেই যাবি, এই পর্যন্তই। পাভেল রেগে গিয়ে বলল, 2 রুমের একটা বাসা ওদের, বাসার ভেতরে নেই কোনো পরিবেশ, কোনো প্রাইভেসি আছে ওই বাসায়? বজ্জাতের ঠিক মতো খাওয়াতেও পারেনি। পাভেল নাস্তার প্লেটে পানি ঢেলে উঠে গেল। জয়নাল সাহেব পাষণ্ড মুখে ছেলের দিকে তাকিয়ে রইল। ফরিদা বেগম বললেন, আরে ছাড়ো তো, ও যখন যেতে চাচ্ছে না ওকে জোর করছো কেন? জয়নাল সাহেব চোখ লাল করে স্ত্রীর দিকে তাকালেন। ক্ষিপ্ত হয়ে ফরিদা বেগমের দিকে আঙ্গুল তুলে বললেন, তুমি একটা কথাও বলবে না? এ সংসারের এসব অশান্তির মূলে তুমি। জয়নাল সাহেবও নাস্তা শেষ না করে উঠে গেল। পুরো ঘটনায় শ্রাবণী নীরব। ওর কী বা বলার আছে? ও অমনোযোগীভাবে প্লেটে রাখা রুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে জমা করছে, কিন্তু মুখে তুলছে না। নতুন বইয়ের সামনে এমন অপমান হজম করতে পারছে না ফরিদা বেগম। তীব্র ক্রোধে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে। ফরিদা বেগমের এই তীব্র ক্রোধের মাঝেই শ্রাবণী হঠাৎ প্রশ্ন করে ফেলল, মা, আপনার ছেলে এই 7 দিন কোথায় ছিল? ফরিদা বেগমের ক্রোধ আরও বাড়ল। চিৎকার করে বলল, যাও সেটা গিয়ে পাবেলকে জিজ্ঞেস করো, আমায় জিজ্ঞেস করছো কেন? পাভেলকে আর এসব জিজ্ঞেস করা হলো না শ্রাবণীর। সারাদিনে পাভেলের সামনেই পড়েনিও। পাভেল সেই সকালে রাগ করে নাস্তার টেবিল থেকে উঠে রুমে গেছে সারাদিন, আর রুম থেকে বের হতে দেখা যায়নি তাকে। দুপুরে খেতেও টেবিলে আসেনি। দিনভর ঘুমিয়েছে হয়তো। শ্রাবণীও সারাদিন রুমের আশেপাশে যায়নি। লোকটার সামনে পড়তে ইচ্ছে হয় না ওর। আর পাভেলও শ্রাবণীর খোঁজ করেনি। রাতে খোঁজ করবে হয়তো। রাতে দরকার হবে শ্রাবণীকে। প্রতি রাতেই কি পাভেলের এই হিংস্রতা সহ্য করতে হবে? শ্রাবণীর বুক তীব্র আতঙ্কে কেঁপে ওঠে। বিকালে জয়নাল সাহেব শ্রাবণীকে নিজের রুমে ডাকলেন। শ্রাবণী ড্রয়িং রুমে বসে বসে ঘুমাচ্ছিল। বসে ঘুমানোর অভ্যাস আছে ওর। প্রচণ্ড ঘুম পেয়েছিল। পাভেল রুমে থাকায় রুমে যায়নি। জয়নাল সাহেব শ্রাবণীকে ডেকে নিয়ে বলল, পাবেল আমাদের একমাত্র সন্তান ছিল, খুব বেশি আদরে বিগড়ে গেছে, যখন যা ইচ্ছে করে তাই করে। আজকাল একটু বেশি উন্মাদ হয়ে গেছে ছেলেটা, নয়তো কেউ এভাবে নিখোঁজ হয়ে থাকে? কাল রাতে বাসায় ফেরার পর অনেক সাজিয়েছে ওকে। জয়নাল সাহেব এই বলে একটু থামলেন। হঠাৎ তার গলা বিষণ্ণ হয়ে গেল। বিষণ্ণ গলায় তিনি বললেন, সন্তান ছোটবেলায় অবাধ্য হলে মেরে শাসন করা যায়, কিন্তু এত বড় সন্তানকে কিভাবে শাসন করব? সে আমার আয়ত্তে নেই। সন্তান যখন শাসনের আয়ত্তে বাইরে চলে যায়, তাকে একটা কিছু বলে সে উল্টো দুইটা বলে, কথার বিপরীতে চোখের রাস্তায়। তখন বাবা হিসেবে নিজেকে একদম ব্যর্থ মনে হচ্ছে, তুচ্ছ মনে হয়। এভাবে চলতে চলতে একসময় সন্তানের অবাধ্যতার সাথে নিজেকে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমিও মানিয়ে নিয়েছি নিজেকে। জয়নাল সাহেব কিছুক্ষণ থেমে রইল। শ্রাবণী কি প্রত্যুত্তর করবে ভেবে পেল না। জয়নাল সাহেব আবারও বললেন, ওর সাথে নিজেকে মানিয়ে নাও ধীরে ধীরে। বিয়ের আগে ছেলেদের যতই খারাপ স্বভাব থাকুক, বিয়ের পর শুধরিয়ে যায়। তুমি ওকে শুধরিয়ে দাও। শ্রাবণী মনে মনে তাচ্ছিল্য করে হাসল। 34 বছর বয়সী একজন পুরুষকে 16 বছরের শ্রাবণী কিভাবে শুধরাবে, কিভাবে মানিয়ে নিবে তার সাথে নিজেকে? সন্ধ্যা হয়। শ্রাবণী রুমের বাইরে ঘুরঘুর করছে। জয়নাল সাহেবের বলা কথাগুলো মস্তিষ্কে নাড়া দিচ্ছে একটু পর পর। শ্রাবণী কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। পাভেলের মতো মানুষকে আয়ত্তে আনা কিংবা শুধরানো শ্রাবণীর পক্ষে সম্ভব না। ফরিদা বেগম সেই সকাল থেকে নিচতলার কোণার রুমটায় গুম হয়ে আছে।
নতুন বইয়ের সামনে বসে অমন আচরণ হজম করতে পারেনি এখনো। নাস্তার টেবিলে বসে শ্রাবণীদের বাড়ি যাওয়া নিয়ে পাভেলের বলা কথাগুলো শ্রাবণীর মনে নিদারুণ এক ব্যথা সৃষ্টি করেছিল। তীব্র অপমান বোধ হচ্ছিল। ও বাসায় মানুষদের কাছ থেকে ছোটবেলা থেকে যতই অনাদর অবহেলা পাক না কেন, কোথাও যেন একটা মায়া রয়েই গেছে। সন্ধ্যার পর পাভেল বাসা থেকে বের হলো। শ্রাবণী হাঁপ ছেড়ে বাঁচল, নিজের রুমে গেল। পাভেল কি কালকে রাতের মতো আজকেও রাতে ওভাবে শরীরের উপর ঝাঁপিয়ে পড়বে? অন্য রুমে ঘুমালে কেমন হয়? শ্রাবণীর ত্রাসিত মনটা অন্য রুমে ঘুমানোর ব্যাপারটা পুরোপুরি সায় দিল। এই নিয়ে পাভেলের প্রতিক্রিয়া কেমন হতে পারে সেই নিয়ে দুশ্চিন্তায় হলো খানিক। ওদের রুমের পাশের রুমটা খালি পড়ে আছে। শ্রাবণী সেই রুমে চলে গেল। রাতে পাভেল বাসায় আসলো। শ্রাবণীকে রুমে না দেখে বারান্দায় ছাদে খুঁজতে লাগলো। বারান্দায় ছাদে কোথাও না পেয়ে বাসার খালি রুমগুলো খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে শ্রাবণী যে রুমে শুয়েছে সে রুমের দরজায় কড়া নাড়ল। শ্রাবণী দরজা খুলতে পাভেল বিরক্ত গলায় বলল, সমস্যা কি তোমার? এত ন্যাকামি করছো কেন? সারাদিন রুমে আসোনি, রাতে এসে অন্য রুমে শুয়ে পড়েছো। হাজবেন্ডের সাথে ঘুমাতে পারবে না তো বিয়ের কি দরকার ছিল? পাভেল যথারীতি চিৎকার শুরু করে দিল। শ্রাবণী হতবিহ্বল হয়ে গেল। এভাবে চিৎকার করলে জয়নাল সাহেব ফরিদা বেগম শুনে ফেলবে। শ্রাবণী অস্থির গলায় বলল, আস্তে কথা বলুন দয়া করে। পাভেলের এমন চিৎকার শুনে ফরিদা বেগম জয়নাল সাহেব ছুটে আসলেন। তারা আসতেই পাভেল বলল, এই মেয়ের সমস্যা কি জিজ্ঞাসা করো। ওর রুম রেখে এই রুমে এসে শুয়ে পড়েছে কেন? এরকম লজ্জা আর বিব্রতকর পরিস্থিতির শিকার শ্রাবণী আর কখনো হয়নি। লজ্জায় মাটির গর্তে লুকাতে ইচ্ছা করছে ওর। শ্রাবণী একটা কথাও না বলে মাথা নিচু করে ওদের রুমে চলে গেল। পাভেলও শ্রাবণীর পিছনে পিছনে রুমে গেল। শ্রাবণী দুই হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অসহায় গলায় বলল, আপনি আমার ছোঁবেন না দয়া করে। আপনার ছোঁয়া আমার অসহ্য লাগে। পাভেল চট করে শ্রাবণীর মুখ থেকে দুই হাত সরিয়ে চিবুক ধরে মুখটা সামান্য উঁচু করে বলল, তোমার এই ন্যাকা কান্না বন্ধ করো, মাথা গরম করো না আমার। আমার ছোঁয়া যদি ভালো না লাগে তোমার শ্বশুর আর শাশুড়িকে বলে এই বাড়ি থেকে বিদায় হও। গত রাতের মতো আজও পাভেলের উগ্র আচরণ শুরু হয়। শ্রাবণীর নড়বড়ে শরীরটা জাপটে ধরে পিষে ফেলতে চায়। অনুভূতিশূন্য শ্রাবণী পাথরের মতো চুপচাপ সব সহ্য করে। পরদিন সেলিম হোসেন আসে মেয়ার জামাই নিতে। তার সাথে আরও 5-6 জন লোক এসেছে। বিয়ে উপলক্ষে শ্রাবণীদের বাসায় আত্মীয় স্বজন যারা এসেছিল তাদের বেশিরভাগই পরের দিন বিদায় হয়েছে। সেলিম হোসেনের সাথে যারা এসেছে তারা কেউ সেলিম হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন না। এলাকার লোকজন যাদের সাথে সেলিম হোসেনের সম্পর্ক ভালো। বিয়ে বাড়িতে সেলিম হোসেনের তেমন আদর যত্ন করা হলো না। ভালো ঘরে মেয়ের বিয়ে হয়েছে, বিশাল ব্যবসা তাদের। বিয়ে বাড়িতে গেলে খাতির যত্নের কমতি হবে না। টেবিল ভর্তি খানা প্রস্তুত থাকবে তাদের জন্য, কম হলেও 20 আইটেম তো থাকবেই। সঙ্গে আসা লোকদের কাছে মেয়ের শ্বশুরবাড়ির সম্পর্কে এমন অনেক রসালো গুণকীর্তন করেছেন সেলিম হোসেন। কিন্তু বেয়াই বাড়ি আসার পর তার মুখ একদম কালো হয়ে গেল। সেলিম হোসেনের সঙ্গে আসা সবাই অপমান বোধ করছে, কিন্তু কেউ কাউকে বলছে না। আধা ঘন্টা ধরে তারা ড্রয়িং রুমে বসে আছে। এখন পর্যন্ত এক কাপ চা পর্যন্ত দেওয়া হয়নি তাদের। বাসায় একটা প্রাণীও এসে তাদের সঙ্গ দিল না। পাভেল একবার এসে দায়সারাভাবে একটা সালাম দিয়ে বিদায় হয়েছে। জয়নাল সাহেবের ভীষণ জরুরি কাজ পড়েছে, সে সময় দিতে পারছে না। প্রায় 1 ঘন্টা পর শ্রাবণী শরবত নিয়ে আসলো। তারপর চা সেমাই, নাস্তা বলতে এইটুকুই। দুপুরের খাবার আয়োজনও অল্প স্বল্প। অপমানে সেলিম হোসেনের গলা দিয়ে খাবার নামছে না। তিনি একা আসলে এই অপমানের কথা গোপন রাখতেন, কিন্তু বেয়াই বাড়ির গুণকীর্তন করে যাদের সঙ্গে এনেছেন তাদের কাছে তো মাথা কাটা গেল লজ্জায়। দুপুরে খাওয়ার পরই মেয়ে নিয়ে বিদায় হলো। পাভেল গেল না শ্বশুর বাড়ি। সেলিম হোসেন বেশ কয়েকবার জোর গলায় সাধল পাভেলকে। পাভেল বারবার ব্যস্ততার অজুহাত দেখালো। বিয়ের এতদিন পর মেয়ে বাড়ি যাচ্ছে, তাও জামাই ছাড়া। লোকেরা কি বলবে? পাভেলের আচরণেও সেলিম হোসেনের মনক্ষুণ্ণ হলো। নিজের পরিচিত রুম, চেনা পরিবেশ, চেনা মুখগুলো দেখে শ্রাবণীর মনটা সকল দুঃখ কষ্ট ঠেলে প্রশান্তিতে ছেয়ে গেল। চেনা মুখগুলো হোক অপ্রিয়, তবুও শান্তি লাগছে। শ্রাবণী বাড়িতে আসতে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলেন। সবার প্রথম প্রশ্ন, জামাই কেন আসেনি? শুনেছি তোমার জামাই নাকি পালিয়ে গিয়েছিল। মেয়ে নিয়ে পালিয়েছিল নাকি? শ্রাবণী কারো প্রশ্নের তেমন ভালো করে উত্তর দিল না। এত মানুষের ভিড় ওর ভালো লাগছে না এই মুহূর্তে। পাভেলকে নিয়ে করা প্রশ্নগুলো আরও অসহ্য লাগছে। সবাই চলে যাওয়ার পর শ্রাবণী প্রথমে লম্বা ঘুম দিল। ঘুম ভাঙল পারভিন বেগমের ডাকে। এই অসময়ে ঘুমাচ্ছিস? শরীর খারাপ করেছে নাকি? পারভিন বেগমের আচরণে শ্রাবণী চমকালো। এই মানুষটা সাধারণত শ্রাবণীর সাথে এত মোলায়েম স্বরে কথা বলে না। মানুষ দূরে গেলে নাকি মায়া বাড়ে। শ্রাবণীর জন্য কি তার মায়া বেড়েছে? না, শরীর খারাপ করেনি। জার্নি করে এসেছি, তাই ক্লান্ত লাগছে।
পারভিন বেগম শ্রাবণীর পাশে বসলেন, বললেন, শ্বশুরবাড়ির লোকজন কেমন তোর? মন টিকেছে ও বাড়িতে? আমার মেয়ের জামাই কেমন? শ্রাবণী একটা গোপন নিঃশ্বাস ফেলে বলল, সবাই খুব ভালো। মন না টিকলে কি এতদিন থাকতে পারতাম? ও বাড়িতে কাজকর্ম করতে হয়? শুনেছি কাজের মেয়ে আছে নাকি? করি একটু একটু। তোর হাজবেন্ডের কেমন টাকা পয়সা আছে? তোকে টাকা দেয় না? শ্রাবণী এই সোজাসাপটা উত্তর দিল। না। শ্রাবণীর মুখে না শুনে পারভিন বেগমের ভালো লাগেনি বোধহয়। তিনি হঠাৎ সুর পাল্টে হতাশা ভরা গলায় বললেন, সামনে তুহিন আর নীলের পরীক্ষা। তোর বিয়েতে খরচ করে হাতে একদম টাকা পয়সা নেই। আমি ভাবলাম তোর কাছে টাকা থাকবে হয়তো। তোর শ্বশুরের কত টাকা? শ্রাবণী এতক্ষণে পারভিন বেগমের কপট আচরণের কারণ ধরতে পারল। ও কি বলবে তা বুঝে ওঠার আগেই পারভিন বেগম আবারও বললেন, দেখ ম্যানেজ করতে পারিস কি না, নাকি ওরা তোর সৎ ভাই বোন বলে ওদের ব্যাপারে ভাবছিস না? টাকা না থাকলে জামাইয়ের কাছ থেকে চেয়ে এনে দে। পারভিন বেগমের চোখ দুটো কেমন লোভী দেখালো। শ্রাবণীর এসব আলোচনা দীর্ঘায়িত করতে ইচ্ছে করছে না, তীব্র বিরক্ত লাগছে। পারভিন বেগমের এমন লোভ দেখে শ্রাবণী নিজেই লজ্জা পাচ্ছে। এই প্রসঙ্গের সমাপ্তি ঘটাতেও বলল, আচ্ছা, পারলে ম্যানেজ করব। পারভিন বেগম খুশি হলেন, হাসি মুখে শ্রাবণীকে বলল, তোর কি মাথা ব্যথা করে? চা করে দিব? মাথাটা হালকা লাগবে। শ্রাবণী এই মুহূর্তে একজন বহুরূপী মানুষকে দেখছে, যে তার প্রয়োজন অনুসারে রূপ বদলায়। না, আমার মাথা ব্যথা করছে না, চা খাবো না আমি। শ্রাবণী আবার ঘুমালো। প্রায় সারাদিন ভর ঘুমালো। সারাদিনে পারভিন বেগম কোনো কাজের জন্য ডাকলো না শ্রাবণীকে। রান্নাবান্না সহ যাবতীয় কাজ তিনি একাই করলেন। যখন শুনবে শ্রাবণী টাকা ম্যানেজ করতে পারেনি, তখন পারভিন বেগমের রূপ আবারও বদলে যাবে। ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় গোসল করলো শ্রাবণী। ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পারভিন বেগম তুহিনকে দিয়ে শ্রাবণীর জন্য চা পাঠালো, দুধ চা। খেতে দারুণ। দক্ষিণা বাতাস ঝরঝর করে বইছে বারান্দায়। সন্ধ্যাবেলা এই ঝরঝরে শীতল বাতাসে বারান্দায় দাঁড়িয়ে চা খেতে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে শ্রাবণীর। মেজাজও ফুরফুরে হয়ে গেল। অন্যদিকে পারভিন বেগমের এমন যত্নাদি দেখে মনে মনে হাসছে। শ্রাবণী কোত্থেকে টাকা দিবে তাকে? রাতে খাবার টেবিলেও শ্রাবণীর প্লেটে মাছের সবচেয়ে বড় মাথাটা তুলে দিল পারভিন বেগম। মুরগির বড় পিসটা না নিতে চাইলেও জোর করে শ্রাবণীর প্লেটে তুলে দিলেন। সমস্ত মনোবেদনা চিত্তদাহ ভুলে আজ আরাম করে ঘুমাতে চায় শ্রাবণী। সেজন্য একটু ঘুমের ওষুধ খেয়ে নিল, নয়তো ঘুম আসবে না। নানান চিন্তা মস্তিষ্কটাকে তাদের দখলে নিয়ে নেবে। শ্রাবণী বালিশে মাথা রেখে চোখ বুঝলো কেবল। এর ভিতর সেলিম হোসেন দরজার ওপাশ থেকে ডাকতে লাগলো। শ্রাবণী তীব্র অনিচ্ছা নিয়ে দরজা খুলে। ঘুমের ওষুধের প্রভাবে বোধহয় মাথাটা ভার হয়ে আসছে, চোখটা বুজে আসছে। সেলিম হোসেন বললেন, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিস তুই? ঘুমাইনি, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। কিছু বলবে বাবা? সারাদিন তো ঘুমিয়েছিস। তবুও ঘুম পাচ্ছে, তুমি কিছু বলতে চাইলে বলো। রুমে চল। এভাবে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলা যায়? সেলিম হোসেন রুমে ঢুকলো। শ্রাবণী দরজার সামনেই ঝিম মেরে দাঁড়িয়ে রইল। সেলিম হোসেন শ্রাবণীকে তার কাছে ডাকলেন। তারপর চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, ও বাড়ির সব কাজ কি তোকে করতে হয়? কাজের মেয়ে আছে নাকি? কই দেখলাম না তো। সব কাজ তো তোকেই করতে দেখলাম। শ্বশুরবাড়ি বউদের কি শোকেসে সাজিয়ে রাখার জন্য নিয়ে বাবা? সব মেয়েদেরই কাজ করতে হয়। এই বাড়িতে থাকতেও তো প্রায় সব কাজ আমারই করতে হতো। তবুও আমাদের বাসায় কি কাজের মেয়ে ছিল? ও বাসায়ও কাজের মেয়ে নেই, বিদায় করে দিয়েছে। সেলিম হোসেনের মুখ দেখে মনে হলো বড় আশ্চর্য হলেন তিনি। এসব কথা বাদ দাও বাবা, আমায় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। পাবিল মানুষ হিসেবে কেমন? আজকে ছেলেটার আচরণ ভালো লাগেনি একদম। জঘন্য মানুষ বাবা। কেন ভালো লাগেনি? তোমরাই তো দেখে শুনে বিয়ে দিয়েছো। সুপাত্র, রাজপুত্র, আরো কত কি, রাজ কপাল নাকি আমার? সেলিম হোসেন কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেলেন। হঠাৎ নীরবতা ভেঙে বলল, মানিয়ে নে মা। সারাটা জীবন তো সবকিছু মানিয়ে নিয়েছি বাবা, বাকি জীবনটাও না হয় নিব। এটা আর বলতে হবে না তোমায়। আজ তোমাদের ঠিক ভালো খাতির যত্ন করেনি বলে আমায় এসব কথা জিজ্ঞেস করতে এসেছো, তাই না? ওই বাড়িতে যাওয়ার সাথে সাথেই যদি 17 পদের নাস্তা, দুপুরে টেবিল ভর্তি খাবার সামনে দিত, তাহলে তো আর এসব জিজ্ঞেস করতে আসতে না। এলাকার সবার কাছে উঁচু গলায় বলতে আমার মেয়ের রাজ কপাল। আমি ঘুমাবো বাবা, যাও তুমি। সেলিম হোসেন গেলেন না। তিনি মনমরা ভাবে বসে রইল। শ্রাবণী থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। হঠাৎ শ্রাবণী সেলিম হোসেনের হাত দুটো ধরল। তীব্র আক্রোশ, আক্ষেপ আর অভিমান নিয়ে ভেজা গলায় প্রশ্ন করল,
বাবা তুমি তুহিন নীলাকে যেমন ভালোবাসো আমায় কেন তেমনটা ভালোবাসলে না বলো? আমার ভুলটা কোথায় বাবা? ভুল যা ছিল আমার মায়ের ছিল। আমি তো 3.5 বছর অবুঝ বাচ্চা ছিলাম। মায়ের ভুলের অংশীদার তো আমি ছিলাম না। আজকে এই প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে বাবা। বুঝ হওয়ার পর থেকে এই প্রশ্নটা আমায় কুরে কুরে খাচ্ছে। শ্রাবণীর দুই চোখ বেয়ে ঝরঝর করে জল গড়াতে লাগলো। সেলিম হোসেন স্তব্ধ হয়ে গেল। এই প্রশ্নের উত্তর বোধহয় তিনি খুঁজে পেলেন না। নিঃশব্দে রুম ত্যাগ করলেন সেলিম হোসেন। ওই মুহূর্তে শ্রাবণী দেখল একজন দায়িত্বহীন বাবা সন্তানের প্রশ্নের উত্তর না দিতে পেরে পালিয়ে যাচ্ছে। শ্রাবণীর চোখ থেকে ঘুম কেটে গেল। আশ্চর্য, ঘুমের ওষুধের প্রভাবটাও নেই এখন। শ্রাবণী জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। রূপার থালার মতো মস্ত বড় একটা চাঁদ আকাশে উকি দিচ্ছে। কি চমৎকার দেখাচ্ছে! চাঁদের আলোয় চারিদিক আলোকিত। জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়ে শ্রাবণীর মুখে। শ্রাবণীর মুখটা বিষণ্ণ দেখাচ্ছে সে আলোয়। ও জানালার পর্দাটা সম্পূর্ণ টেনে সরিয়ে জ্যোৎস্নাকে অভ্যর্থনা জানালো নিজ গৃহে। জ্যোৎস্নার আলোয় এই গৃহটা কানায় কানায় ভরে গেল। জ্যোৎস্নার চোখে চোখ রেখে শ্রাবণী সিদ্ধান্ত নিল ও আত্মহত্যা করবে। শ্রাবণী এই মুহূর্তে অনুভব করলো সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করে আত্মহত্যা করা বড় কঠিন। ও বোধহয় পারবে না এই কঠিন কাজটি করতে। এত সহজে জীবনের কাছে হেরে যেতে ইচ্ছে হলো না শ্রাবণীর। পৃথিবীতে যদি কয়েকবার জন্মানোর সুযোগ থাকতো তাহলে এবারের মতো আত্মহত্যা করে সব যন্ত্রণা থেকে রেহাই দিত নিজেকে। কিন্তু সে সুযোগ তো নেই। আত্মহত্যা করলে সত্যি কি মুক্তি মেলে? হয়তো দুনিয়ায় মুক্তি মেলে, কিন্তু আখিরাতের মুক্তি? আত্মহত্যা করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল শ্রাবণী। জীবনের এই দুঃসময় পেরিয়ে হয়তো উষারাঙা চমৎকার একটা ভোরের আবিষ্কার করতে পারবে শ্রাবণী, যে ভোরে নির্মল বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস ফেলবে। সকালবেলা পারভিন বেগম রান্নাঘরে নাস্তা তৈরি করছেন। শ্রাবণী বিছানা ছেড়ে উঠে সেদিকে গেল। নিজের ইচ্ছায় সাহায্য করলো পারভিন বেগমকে। নাস্তার টেবিলে বসে পারভিন বেগম অতি আগ্রহী গলায় জানতে চাইলেন, শ্রাবণী, পাবেলের কাছে টাকা চেয়েছিস? কত টাকা চেয়েছিস? টাকা দিবে বলেছে? টেবিলে সেলিম হোসেনও উপস্থিত। তিনি ভ্রুকুচকে তাকালো পারভিন বেগমের দিকে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পারভিন বেগম তাকে বলেনি। সেলিম হোসেন অত্যাশ্চর্য গলায় প্রশ্ন করলেন, কিসের টাকা পারবেন? কিসের টাকা চাইবে শ্রাবণী পাবেলের কাছে? তুমি এত কথা বলো না তো, চুপচাপ নাস্তা খাও। ওটা শ্রাবণী আর আমার ব্যাপার। সেলিম হোসেন চুপ করলেন না। তিনি অতি উদ্বিগ্ন হয়ে শ্রাবণীকে জিজ্ঞাসা করল, কিসের টাকা চাইবি তুই পাবেলের কাছ থেকে? কে তোকে টাকা চাইতে বলেছে? তোর মা? শ্রাবণী কিছু বলল না। ওর নীরব থাকা বুঝিয়ে দিল পারভিন বেগম ওকে টাকার জন্য ফুসলাচ্ছে। সেলিম হোসেন রেগে গেলেন খুব। পারভিন বেগমকে বললেন, বিয়ের 15 দিন হতে পারেনি, এখন এর ভিতর শ্রাবণী পাবেলের কাছ থেকে টাকা চেয়ে এনে আমাদের দেবে? পারভিন বেগমও পাল্টা রেগে বললেন, বিয়ের কত টাকা খরচ হয়েছে, ধার দেনা করেছো, সেই টাকা শোধ করবে কিভাবে? তুহিন নীলার সামনে পরীক্ষা, স্কুলের বকেয়া অনেক বাকি পড়েছে, সেগুলো দিবে কিভাবে? সংসার চলবে কিভাবে? বিয়েতে টাকা খরচ হয়েছে বলে সেই টাকা এখন মেয়ের জামের কাছ থেকে উসুল করব? তুহিন নীলার স্কুলের বকেয়া সংসার চালানোর খরচও কি জামাই দেবে? তুমি এই কথা আর ফের শ্রাবণীকে বলবে না। সেলিম হোসেনের রুক্ষ আচরণে পারভিন বেগম অবাক হয়ে গেলেন। শ্রাবণীর বিষয়ে এত উদ্বেগ, চিন্তা তো সেলিম হোসেনের আগে ছিল না। হঠাৎ এত পরিবর্তন কিসের জন্য? পারভিন বেগম রেগেমেগে বলল, তুমি এত কথা বলছো কেন? তোমার হঠাৎ এত দরদ উতলে উঠছে কেন? আমি কি আমাদের কথা বলে শ্রাবণীকে পাবেলের কাছে টাকা চেতে বলেছি? শ্রাবণী ওর নিজের প্রয়োজনের কথা বলে আনবে। ওকে কি আমরা ছোটবেলা থেকে মানুষ করিনি? আমাদের ভালো খারাপ দেখার দায়িত্ব কি ওর নেই? বড় ঘরে বিয়ে হয়েছে ওর, চাইলেই তো আমাদের টুকটাক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে। এক পর্যায়ে এই নিয়ে খুব তর্কাতর্কি সৃষ্টি হলো পারভিন বেগম আর সেলিম হোসেনের মধ্যে। শ্রাবণী মনে মনে দুঃখে পড়ে হাসছে। যে বাড়িতে শ্রাবণীর অবস্থান জিয়ের মতো, সে বাড়ির টাকা পয়সা নিয়ে এত দ্বন্দ্ব কলহ, কি বিদঘুটে ব্যাপার! পারভিন বেগম নাছরবান্দা। সকালের তর্কাতর্কির পরও তিনি দমলেন না মোটেও। বিকালে আবারও শ্রাবণীর কাছে আসলেন। হতাশ গলায় বললেন, তোর বাপ কি পাগলের মতো আচরণ করছে দেখলি তো? লোকটার মাথাটা বোধহয় একেবারে গেছে। বয়স হয়েছে তো, ওনার হাত একদম খালি। বাজারে গেলে 1 কাপ চা খাওয়ার টাকাও পকেটে থাকে না। এছাড়া তো সংসারে। উনি বলেছে টাকা দিতে পারবে না মা, ওনার হাতে এখন টাকা নেই। পারভিন বেগমের দীর্ঘ বিবৃতির মাঝে চট করে কথাটা বলে উঠল শ্রাবণী। পারভিন বেগমের কথা থেমে যায়। মুখ একদম অন্ধকার হয়ে গেল তার।
বাপের বাড়িতে আসার পর থেকে ও বাড়ির কারোর সাথেই কথা হয়নি শ্রাবণীর। কেউ ওর খোঁজ নেয়নি, শ্রাবণীও কারো খোঁজ নিল না নিজে থেকে। আর পাভেলের ফোন নাম্বারই জানে না শ্রাবণী। ফোন নাম্বার জানলেও বোধহয় কল করতো না। পারভিন বেগম গোমরা মুখে দীর্ঘ সময় চুপ থাকলেন, এরপর বললেন, তুই মিথ্যে বলছিস। তুই টাকাই চাসনি পাবেলের কাছে। তোর বাবা তোকে চাইতে নিষেধ করেছে, তাই না? নির্লজ্জ মানুষের ন্যায় পারভিন বেগমের এমন নাছর বান্দাপনা দেখে শ্রাবণী প্রগাঢ় বিরক্ত হলো। না চাইতেও শ্রাবণীর মুখে বিরক্ত ভাব ফুটে উঠল। পারভিন বেগম আরেকটা কথা না বলে চলে গেলেন। শ্রাবণী পারভিন বেগমের এই অস্বস্তিকর আবদার থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এই ঘটনার পরই পারভিন বেগমের নমনীয় রূপ বদলে আগের ন্যায় হয়ে গেল। কারণে অকারণে রাগ দেখাচ্ছেন তিনি। শ্রাবণী সেসব গ্রাহ্য করল না। সেলিম হোসেন দুপুরে বাসায় ফিরে শ্রাবণীকে বলল, তোকে তো তেমন আয়োজন করে কিছু খাওয়াতে পারলাম না। আজ হাতে টাকা আছে, বেশি করে বাজার করব। তোর কি কি খেতে ইচ্ছে করছে আমায় বল মা। সেলিম হোসেনের এমন ভালোবাসা দেখে শ্রাবণীর মনে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হলো। ভিতরে সেই আবেগগুলো ওর চোখে জল এনে দিচ্ছে। কাল রাতের পর থেকে একদম পাল্টে গেছে সেলিম হোসেন। শ্রাবণী আবেগতাড়িত হয়ে বলল, বাজার করার দরকার নেই বাবা, অযথাই খরচা। বিয়েতে খরচা করতে গিয়ে ধার দেনা করে ফেলেছো এমনিতেই। সেলিম হোসেন মেয়ের বারণ মানলেন না। তিনি বিশাল এক ব্যাগ বাজার করে আনলেন। এত বাজার দেখে পারভিন বেগমের মাথা চট করে খারাপ হয়ে গেল। থমথমে মুখে যন্ত্রের মতো প্রশ্ন করল, এত বাজার কেন এনেছো? শ্রাবণী তো বেশি দিন থাকবে না, ওকে একটু আয়োজন করে খাওয়ানোর দরকার আছে না? টাকা কোথায় পেয়েছো? ধার করেছি একজনের কাছ থেকে, 6 মাসেও না দিলে সমস্যা নেই। 6 মাস পরও বা তুমি টাকা কোথায় পাবে? জোগাড় হয়ে যাবে। পারভিন বেগম এবার চিৎকার করে বললেন, কোথেকে জোগাড় করবে? বিয়ের জন্য যা ধার দেনা করেছো তার জন্যই তো পাওনাদারদের তাগিদ দেওয়া শুরু হয়ে গেছে। হাতে নেই 1 পয়সা, এর ভিতর বিশাল ব্যাগ ভরে বাজার করে এনেছো মেয়ের জন্য। মেয়ে এমন কি হয়ে গেছে যে তাকে মাথা তুলে নাচতে হবে? এই বলে নিদারুণ ক্রোধে ভীষণ ভারী বাজারের ব্যাগটা তুলে এরুম থেকে ওরুমে ছুঁড়ে মারলেন পারভিন বেগম। ব্যাগের ভিতরে থাকা ডিমগুলো ভেঙে ফ্লোরে লেপটে গেল। আলু টমেটোগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। বইয়ের রাগের মুখে সেলিম হোসেন চুপসে গেলেন। পারভিন বেগম উচ্চস্বরে বলল, নীলা তুহিনের স্কুলের বকে কালকের ভিতর দিতে হবে কয়েক হাজার টাকা। টাকা পরিশোধ করতে না পারলে এবার ওদের পরীক্ষা নিবে না। মায়ের চেঁচেমেচি শুনে নীলা ছুটে আসলো। টমেটো আলুগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে সেগুলো তুলে ব্যাগে ভরতে লাগলো। সেলিম হোসেন নির্বাক হয়ে বসে রইলেন। পারভিন বেগমের চিৎকার থামল না। শ্রাবণী রুম থেকে বের হলো না, রুমে বসেই সব শুনছে। বারণ করা সত্ত্বেও কেন বাজার করলো সেলিম হোসেন? বাজার করলেই একটা অশান্তির সৃষ্টি হবে, সে তো শ্রাবণীর আগে থেকেই জানা। মেয়েকে আয়োজন করে খাওয়ানো তো দূর, দুপুরে আর চুলার আগুনই জ্বলল না। পারভিন বেগম বেজায় মেজাজ নিয়ে বাসা থেকে বের হয়ে এক প্রতিবেশীর বাসায় গিয়ে বসে থাকলেন। রাতেও এই নিয়ে আরেক দফা ঝগড়া হলো। সেলিম হোসেন তেমন কিছু বলছেন না। পারভিন বেগমের গলায় বেশি শোনা যাচ্ছে। রাত পোহালেই ছেলে মেয়েদের স্কুলের বকেয়া চাইলেও পারভিন বেগম। এই মুহূর্তে সেলিম হোসেনের হাত একদম খালি। 2-1 দিন পর হয়তো জোগাড় করতে পারবে, কিন্তু এই 2-1 দিন কিছুতেই অপেক্ষা করতে পারবে না পারভিন বেগম। শ্রাবণীর জন্য যদি ব্যাগ ভরে বাজার করতে পারে তো ওদের স্কুলের বকেয়া কেন দিতে পারবে না? বকেয়া দিতে না পারায় পারভিন বেগম নিজের ব্যাগ গোছাতে লাগলো। ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। ব্যাগটা গুছিয়ে সত্যি সত্যি পারভিন বেগম বাপের বাড়ি চলে গেলেন। সেলিম হোসেন মহা বেকায়দায় পড়ে গেলেন। কারো কাছে ধার চেয়েও পেলেন না। নিত্য কি এ লোকে ধার দিবে তাকে? শ্রাবণী কি করবে ভাবতে লাগলো। যে বাড়িতে ওকে নিয়ে এত দ্বন্দ্ব, সে বাড়িতে থাকতে অস্বস্তি হচ্ছে। অন্যদিকে শ্রাবণীর শ্বশুর বাড়ির কেউ ওকে যেতে বলছে না। এর ভিতর বিকালবেলা হঠাৎ অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো শ্রাবণীর ফোনে। শ্রাবণী ফোন ধরতেই ওপাশ থেকে বলল, কে শ্রাবণী বলছো? আমি পাবেল। শ্রাবণী কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। হৃদযন্ত্রটা জোরে জোরে ধকধক করতে শুরু করলো। সংকোচ ভরা গলায় বলল, হ্যাঁ, আমি শ্রাবণী। বেরোনো শেষ হয়েছে তোমার? বাসা কি ফিরবে? মৃদু স্বরে কথা বলছে পাবেল। গলার আওয়াজ অসম্ভব সুন্দর শোনাচ্ছে। পাবেলের আচরণে শ্রাবণী ভীষণ চমকে বলল, হ্যাঁ, ফিরবো। কবে ফিরবে? আজ ফিরতে পারবে নাকি কাল? আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো। শ্রাবণীর চমকানোর পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। ও একটু ভেবে বলল, কাল ফিরবো। পাবেল ফোন রেখে দিল। শ্রাবণী কিছুক্ষণ অবাক হয়ে বসে রইল। এই লোকের মতলবটা কি? পর্ব 8। সেলিম হোসেন বিমর্ষ মুখে বসে রইলেন। তিনি মনে মনে চরম বিরক্ত পারভিন বেগমের উপর। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বাসা থেকে বের হয়ে গেল।
কারো কাছে কিছু টাকা ধার পেলে বড় উপকার হতো। আরেকবার চেয়ে দেখবেন সবার কাছে, নয়তো পারভিন বেগমকে বাসায় ফেরানো যাবে না। তুহিন নীলাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা লাগে। এলাকার সবার জানা সেলিম হোসেনের আয় রোজগার নেই, ধার দেনা করে চলছেন। মেয়ের বিয়ে দিয়েছেন, গলা সমান দেনা তার, সেই সব শোধ করতে পারছেন না, তাই নতুন করে কেউ ধার দিল না। শ্রাবণী রান্না করছে, সরিষা ইলিশ, মুরগির রোস্ট, গরুর মাংস, ডিমের কোরমা, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও। সকাল থেকে রান্না শুরু করেছে, এখন দুপুর হয়ে এসেছে। এক হাতের রান্না, তাই সময় লেগেছে। এত ঝগড়া বিবাদের পরও এসব রান্না করে খাওয়ার রুচি ছিল না শ্রাবণীর। কিন্তু সেলিম হোসেন ওকে বড় অনুরোধ করে বলেছে, তুই তোর মায়ের ওপর রাগ করে চলে যাস না। আমি তোর জন্য বাজার করেছি, তুই রান্না করে খেয়ে যা। আমরা দুই বাপ মেয়ে একসাথে তৃপ্তি করে খাবো। তুই যদি এসব না খেয়ে চলে যাস, আমার দুঃখ বয়ে যাবে। বাপের এমন আর্জির বিপরীতে না বলতে পারল না শ্রাবণীও বলল, আচ্ছা বাবা, রান্না করব। সেলিম হোসেনের মন প্রসন্ন হলো। শ্রাবণী বলল, মায়ের এই অযাচিত ঝগড়াঝাটি তুমি সহ্য করো কিভাবে নিত্য? নাকি সহ্য করতে করতে সয়ে গেছে? সেলিম হোসেন উত্তর দিলেন না। এমন হাজারো পুরুষ আছেন যারা বউয়ের ক্রোধের মুখে চুপসে যান। সেলিম হোসেনও বোধহয় সেই পুরুষদের দলে। সেলিম হোসেন বাসায় আসার আগে শ্রাবণী টেবিলে খাবার সাজালো। শ্রাবণীর মনটা আজ হালকা লাগছে, ও মনে মনে আওড়ালো, বাবা, তোমার এইটুকুন ভালোবাসা যদি আমি ছোটবেলা থেকে পেতাম, তাহলে হয়তো নিজেকে দুঃখী মানুষের কাতারে দেখতে হতো না। তুমি আবার বড্ড দেরি করে ভালোবাসলে বাবা। সেলিম হোসেন বাসায় ফিরলেন। তার চেহারায় চাপা দুশ্চিন্তা। মাস প্রায় শেষ। বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল দিতে হবে। কারো কাছে ধার পেল না। শ্রাবণী বলল, বাবা, তুমি গোসল করে আসো তাড়াতাড়ি, ক্ষুধা লেগেছে আমার। দ্রুত গোসল করলেন সেলিম হোসেন। খাওয়া দাওয়া শেষে শ্রাবণী সেলিম হোসেনের হাতে 7,000 টাকা তুলে দিল। সেলিম হোসেন টাকাটা নিতে চাইলেন না কিছুতেই। শ্রাবণী জোরপূর্বক তার হাতের মুঠোয় গুজে দিল। তুই এত টাকা কোথায় পেলি? তুই তোর প্রয়োজনে খরচ করিস, আমার লাগবে না। বিয়ের সময় আমার 2 ফুপু শাশুড়ি দিয়েছিল নতুন বউয়ের মুখ দেখে। আমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার প্রয়োজনে খরচ করো। তুহিন নীলা স্কুলে বকেয়া দিও, বাসা ভাড়া দিও। মাকে আমি টাকাটা দেইনি কারণ আমি তাকে পছন্দ করি না। শ্রাবণী এই টাকাটা অতি গোপনে রেখে দিয়েছিল কলেজের ভর্তির জন্য। কিন্তু বাপের এই দুর্দশা সহ্য হচ্ছে না ওর। এই 2 দিন সেলিম হোসেনের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছে, তাতে সেলিম হোসেনের প্রতি ওর জমে থাকা সারা জীবনের অভিমান ধুয়ে মুছে গেছে। শ্রাবণী বলল, বাবা, তোমার জামাই সন্ধেবেলা গাড়ি পাঠাবে, চলে যাব আমি। আর 2টা দিন থাক, বাড়িতে তো কোনো জরুরি কাজ নেই। পাবেলকেও ফোন দিয়ে আসতে বল, ওর ব্যস্ততা কি এখনো শেষ হয়নি? সে আমি বলতে পারবো না। নাকি ওর শ্বশুর বাড়ি পছন্দ হয়নি বলে আসতে যাচ্ছে না? আমি ওসব জানি না বাবা, তুমি কালই গিয়ে মা, তুহিন আর নীলাকে নিয়ে এসো। আমি তো চলে যাচ্ছি, এখন আর কোনো ঝামেলা হবে না। আমি আর 1 বছরেও আসবো না এই বাড়িতে। সেলিম হোসেন বিষণ্ণ মুখে চুপ করে রইলেন। সেদিন রাতে শ্রাবণীর বলা কথাগুলো তার হৃদয়ে নাড়া দিয়েছিল। মেয়েটা চলে যাচ্ছে, এক প্রকার অভিমান নিয়ে দুঃখবোধ হচ্ছে তার। বিকালে শ্রাবণী নিজের ব্যাগ গুছিয়ে নিল, তারপর কিছুক্ষণ শুয়ে রইল। সন্ধ্যা হতে এখনো অনেক বাকি, কিন্তু ঘুম আসছে না। পাভেলের আচরণ কি বদলাবে এবার? স্বাভাবিক একটা সম্পর্ক হবে ওদের মাঝে? এসব চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে শ্রাবণীর মাথায়। ঘুম না আসাতে 1 কাপ চা নিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দায় সবসময় দক্ষিণা বাতাস থাকে, ঠান্ডা বাতাসে মনটা ভালো লাগে বেশ। সন্ধ্যা হয়ে এসেছে। শ্রাবণী বোরখা পরে প্রস্তুত হলো। একটু পরেই বোধহয় গাড়ি এসে যাবে। জানালার ফাঁক দিয়ে বারবার রাস্তা দিকে উকি দিচ্ছে শ্রাবণী। বাসার সামনে কোনো গাড়ি থামছে না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলো। শ্রাবণী এখনও বোরখা গায়ে অপেক্ষা করছে। সেলিম হোসেন বলল, গাড়ি বোধহয় আসবে না, তুই বোরকা খুলে ফেল। গরমের ভেতর বোরকা গায়ে বসে আছিস। শ্রাবণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোরখা খুলে ফেলল। লোকটা বোধহয় ভুলে গেছে গাড়ি পাঠানোর কথা। একবার কি ফোন করে জিজ্ঞাসা করবে তাকে? সংকোচ হচ্ছে শ্রাবণীর। কিন্তু সেলিম হোসেন বারবার শ্রাবণীকে বলছে, পাবেলের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস কর গাড়ি পাঠায়নি কেন। শ্রাবণী ফোন করলো পাভেলের কাছে। 5 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। ওপাশ থেকে ব্যস্ত গলায় বলল, কে? আমি শ্রাবণী, গাড়ি পাঠালেন না কেন? 2 বার রিং হওয়ার পর রিসিভ না করলে বুঝতে হবে মানুষটা ব্যস্ত আছে। এতবার ফোন দেওয়ার কি হলো? একটু থেমে বলল, ড্রাইভার ব্যস্ত আস, কাল পাঠাবো। এই বলে ওপাশ থেকে চট করে লাইন কেটে দিল। এরকম একটা মানুষের সাথে সংসার করা সত্যি কি সম্ভব? শ্রাবণী যদি পায়ের নিচের মাটি শক্ত থাকতো, তাহলে বিয়ের 2 দিনের মাথায় এই অসুস্থ সম্পর্কের ইতি টানত। শ্রাবণী শুয়ে রইল, মন ভালো লাগছে না। রাত 9টা বাজে। নিস্তব্ধ বাসাটায় ঘড়ির কাঁটা ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে। জাইফ ফোন করেছে।
অনেকদিন পর ফোন করেছে। অনেক দিন পর ফোন করলেন জাইব ভাই, কেমন আছেন? ভালো। তুই কেমন আছিস? ভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিলাম, ব্যস্ত ছিলাম। তবুও এর ভিতর 2বার ফোন দিয়েছিলাম তোকে, ফোন বন্ধ ছিল। ফোনে চার্জ ছিল না বোধ হয়। কোথায় আছিস তুই এখন? তোদের বাড়িতে যাসনি এখনো? তোর সংসার কেমন চলছে তাড়াতাড়ি বল। শ্রাবণী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ফোনের ওপাশে গিয়ে পৌঁছালো। জাহিদ বুঝলো শ্রাবণী ভালো নেই। আমি এখন আমাদের বাড়িতেই আছি। পাবেল আসেননি। আমাদের 2 রুমের বাসা, কোনো প্রাইভেসি নেই, সেজন্য। আমি এখানে আসার পর একবারও ফোন করেনি, শুধু কালকে ফোন করলো, বলেছে আমায় নেওয়ার জন্য ড্রাইভারকে পাঠাবে। আজ সন্ধ্যায় ড্রাইভারকে পাঠানোর কথা ছিল, কিন্তু ড্রাইভার নাকি ব্যস্ত, তাই পাঠাতে পারিনি। শ্বশুর বাড়িতে ঝিয়ের মতো খাটাখাটি করছি আমি। সারাদিন আমার কোনো খোঁজ নেয় না আমার প্রতি, শুধু রাতে আমায় দরকার তার। এখন আপনিই বলেন, কেমন আছি আমি? আমার সংসার কেমন চলছে? জাইফ অবাক হয়ে গেল। কি বলবে? মানিয়ে নিতে বলবে? জাইফের বিবেকে বাধা দিচ্ছে। শ্রাবণীর এ দুর্দশা ওকে পীড়া দিচ্ছে। কি করতে পারে ওই মেয়েটার জন্যে? অনেকক্ষণ চিন্তামগ্ন থেকে জাইফ বলতে শুরু করলো। শ্রাবণী, তুই কি ঘুরে দাঁড়াতে পারবি? ওই অমানুষটাকে ডিভোর্স দিতে পারবি? আমি জানি তুই পারবি না এসব কিছুই। তোর পরিবার তোকে সাপোর্ট করবে না। হয়তো এখানে ডিভোর্স হয়ে গেলে 2 দিন বাদে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। সমাজের লোক তোকে বাঁকা চোখে দেখবে। তোর তো বাড়িতে পড়ে থাকা ছাড়া কোনো রাস্তা নেই। আর তুই তো নিজের রাস্তা নিজে তৈরিও করতে পারবি না। বিয়ের আগে যদি পালিয়ে যেতি আমি তোকে সাহায্য করতাম, কিন্তু এখন তোকে আমি কিভাবে সাহায্য করব? তুই যে সোসাইটিতে বেড়ে উঠেছিস সেখানে ডিভোর্স হওয়া খুব জঘন্য ব্যাপার। সে সোসাইটিতে মেয়েদের সব কিছু মানিয়ে নেওয়ার নিয়ম। জাইফ একটু থামলো, তারপর দৃঢ় গলায় বলল, তুই ডিভোর্স দিতে পারবি পাবেলকে? আমি তোকে কলেজে ভর্তি করিয়ে দেবো, তুই হোস্টেলে তোকে লেখাপড়া করবি। শ্রাবণী আতকে উঠল, ঢোক গিলে বলল, না ভাইয়া, এটা আমি পারবো না। জাইফ ভীষণ বিরক্ত হলো। জাইফ জানে শ্রাবণী এটাই বলবে, সেজন্য সেদিন ওকে মানিয়ে নিতে বলেছে। ও যদি সেরকম বুদ্ধিমতী তেজি মেয়ে হতো তাহলে বিয়ের আগেই পালিয়ে যেত। দেখ শ্রাবণী, জীবনটা খুব ছোট। ছোট্ট এই জীবনটা মানিয়ে নেওয়ার জন্য না, নিজেকে ভালো থাকার কথা ভাব। ও বাড়িতে থাকলে তোর জীবনটা নরক হয়ে যাবে। শ্রাবণী ঘাবড়ে যাওয়া গলায় বলল, আমি ডিভোর্স দিতে পারবো না, এসব নিয়ে ভাবাভাবির কোনো দরকার নেই। জাইফ ফোন কেটে দিল। এই মেয়ের সাথে কথা বলায় পৃথা। শ্রাবণী পুনরায় কল দিল। ভীষণ দুঃখী গলায় বলল, ভাইয়া, আপনি আমার উপর বিরক্ত হচ্ছেন? আপনি ছাড়া আমার রাগ দুঃখ এগুলো বলার মতো তো আর কেউ নেই। তোর সাথে এসব নিয়ে কথা বলে লাভ নেই আমার। তোকে এছাড়া আরেকটা পরামর্শ দিতে পারি। শ্রাবণী প্রবল ব্যগ্র হয়ে বলল, কি পরামর্শ? তোর বুড়ো বরকে প্রেমের পাদে ফেল। সুন্দরী মেয়ে তুই, একটু সেজেগুজে আহ্লাদ করলে প্রেম উঠলে পড়বে। প্রথম প্রথম পাত্তা দিবে না, হয়তো ধৈর্য ধরতে হবে। পাত্তা না দিতে দিতে প্রেমে পড়ে যাবে। পারবি তো? শ্রাবণী অসহায় গলায় বলল, কিভাবে প্রেমে ফেলবো? ধাক্কা দিয়ে ফেলিস, গাদি কোথাকার। নিজের কথায় নিজেই হেসে জাইফ আবারও বলল, এই ধর, তোর হাজব্যান্ড বাসায় ফিরলেই জড়িয়ে ধরবি, হুটহাট চুমু খাবি। গোসল করে বের হলে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিবি। সে যা যা খেতে পছন্দ করে রেঁধে খাওয়াবি। তার জন্মদিনের সারপ্রাইজ দিবি। সুন্দর করে শাড়ি টাড়ি পরে থাকবি। এই তো। শ্রাবণী ভীষণ লজ্জা পেল। এই জাইব ভাইয়াটা এমন কেন? শ্রাবণীকে চুপ দেখে জাইফ আবারও বলল, তোর শাশুড়ির সাথে বুদ্ধি কাটিয়ে চলবি। জানিস তো, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। তার চেয়ে সবসময় এক কাঠি সরে থাকার চেষ্টা করবি। ও বাড়িতে একদম দুর্বল হয়ে থাকবি না। শ্রাবণী সারা রাত ঘুমাতে পারল না। জাইফের বলা কথাগুলো ভেবেছে শুধু। বুড়ো হরিণ প্রেমের জালে আটকাবে তো? পর্ব 9। জাইফের বলা কথাগুলো শ্রাবণী সারা রাতের ঘুম গায়েব করে দিল। চাপ এক উত্তেজনা আর উদ্বেগে নিমজ্জিত হয়েছিল। শেষ রাতের দিকে চোখ দুটো লেগে আসছিল। চারিদিকে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। খানিক বাদে শ্রাবণীর দরজায় ঠকঠক আওয়াজ। ঘুম না হওয়ার দরুন মাথাটা ভার হয়ে আছে। সবে ঘুম চোখে লেগে আসছিল, এর ভিতর দরজার ঠকঠক আওয়াজ শুনে শ্রাবণীর উচ্চ শব্দে একটা চিৎকার দিতে ইচ্ছা হলো। বাসায় তো সেলিম হোসেন ছাড়া আর কেউ নেই, তিনি এই ভোর রাতে দরজা ঠেলছে কেন? শ্রাবণী চোখ না মেলে বিরক্ত গলায় বলল, কি হয়েছে বাবা? ওর তো শ্রাবণী, দেখ বাসার সামনে গাড়ির হর্ন বাজাচ্ছে, তোকে নিতে এসেছে বোধ হয়। সেলিম হোসেনের কথা শুনে শ্রাবণী চমকে উঠে বসে। একটু আগেই ফজরের আজান দিল। ভালো করে ভোর হয়নি, সূর্য ওঠেনি, বাইরে এখনো অন্ধকার। এই সময় ড্রাইভার এসেছে, কি অদ্ভুত।
শ্রাবণী বিছানা ছেড়ে উঠে বাসার সামনে গেল। সত্যি সত্যি এক লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওদের বাসার সামনে। একটু পর পর হর্ন দিচ্ছে। এই লোকটাই কি পাভেলের ড্রাইভার? শ্রাবণী ড্রাইভারকে দেখেনি এর আগে। ড্রাইভার বলল, শ্রাবণী ম্যাডাম, পাবেল সাহেব আমাকে পাঠাইছে আপনাকে নিতে। শ্রাবণী অবাক হয়ে বলল, এত সকালে? এখানে তো ভালো করে আধার কাটেনি। পাবেল সাহেব এই সময় আসতে বলছে আমায়। আমার আরো ডিউটি আছে। সাহেবের আব্বা আমাকে নিয়ে গ্রামের বাড়ি যাইতে হবে। হঠাৎ ফোন করে শ্রাবণীকে বাসায় ফিরতে বলার কারণ তাহলে এই, জয়রাল সাহেব আর ফরিদা বেগম গ্রামের বাড়িতে যাবে। বাড়ির সকল কাজ পাভেলের দাদা দাদিকে দেখভাল করা, এসব কারণে শ্রাবণীকে দ্রুত বাসায় ফিরতে তাড়া দেওয়া হয়েছে। শ্রাবণী বলল, আমি সবে ঘুম থেকে উঠেছি। আপনি বাসার ভিতরে আসুন, একটু অপেক্ষা করুন, আমি দ্রুত রেডি হয়ে নিচ্ছি। ড্রাইভার বাসার ভিতরে গিয়ে বসলো। শ্রাবণী তাকে চা করে দিল চটজলদি, সাথে বিস্কুট। ঘুম না হওয়ার দরুন শরীরটা কেমন টলমল করছে। শাওয়ার নিলে সতেজ লাগতো। শ্রাবণী শাওয়ার সেরে চটজলদি প্রস্তুত হয়ে নিল। সেলিম হোসেন মন খারাপ করে মেয়েকে বিদায় দিল। গাড়ি চলছে। আধার পুরোপুরি কেটে গেছে। মেঘাচ্ছন্ন একটা সকাল। শিরশিরে ঠান্ডা বাতাস বইছে। একটু পরই বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টির গায়ে তেমন তেজ নেই, গড়িয়ে গড়িয়ে পড়ছে। ড্রাইভারকে একটা কথা জিজ্ঞেস করা প্রয়োজন। তাকে কি বলে সম্বোধন করবে ভেবে পেল না শ্রাবণী। ড্রাইভার সাহেব বলবে নাকি চাচা মামা বলবে? ড্রাইভার লোকটা শ্রাবণীর বাপের বয়সী। এত বয়স্ক লোককে ড্রাইভার সাহেব বলে সম্বোধন করতে বেখাপ্পা লাগবে। সামান্য একটা বিষয় নিয়ে এত এত ভাবছে কেন? ও ঘুম না হওয়ায় মাথাটা এলোমেলো হয়ে গেছে নাকি? শ্রাবণী হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করলো। চাচা, ওনারা কবে ফিরবে? ড্রাইভার বলল, কারা? আমার শ্বশুর শাশুড়ি। তা তো আমি বলতে পারবো না ম্যাডাম। ও আচ্ছা চাচা, আপনি আমায় আরেকটা কথা বলতে পারবেন? কি কথা? শ্রাবণী মনে মনে ড্রাইভারের উপর বিরক্ত হলো। যন্ত্রের মতো কেমন দায়সারাভাবে শ্রাবণীর কথার উত্তর দিচ্ছেন তিনি। মুখের ভঙ্গির কোনো পরিবর্তন নেই। কঠিন ধাঁচের চেহারা, সামান্য হাসছেও না। ড্রাইভারের এরূপ মেজাজ দেখে শ্রাবণী ফের কিছু জিজ্ঞাসা করার উৎসাহ পেল না। খানিক দ্বিধা নিয়ে বলল, আপনার পাভেল সাহেব বিয়ের রাতে কেন পালিয়ে গিয়েছিল? কোথায় পালিয়ে গিয়েছিল তা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? আপনি তো তার ড্রাইভার। সে কোথায় যায়, কোন মেয়ের সাথে কথা বলে তা তো নিশ্চয়ই আপনি জানেন। আমি এইসব কিছুই জানি না। আপনি জানেন কিন্তু আমায় বলবেন না। আচ্ছা এটা ছাড়ুন, শুধু আরেকটা কথা বলুন, তার বান্ধবী দেখতে কি আমার চেয়েও সুন্দরী? ড্রাইভার এবার শ্রাবণীর দিকে তাকালেন, যেন চোখ দিয়ে মাপছে শ্রাবণীর সৌন্দর্য। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল, কিন্তু শ্রাবণীর প্রশ্নের জবাব দিল না। শ্রাবণী ব্যগ্রতা নিয়ে বলল, কি হলো, বলছেন না যে? আমি এইসব কিছুই জানি না। শ্রাবণী হতাশ হলো। একটু থেমে অভিমান নিয়ে বলল, আপনি সবটাই জানেন কিন্তু বলবেন না। আচ্ছা না বলেন। এবার আপনার কাছে একটা অনুরোধ রাখি, আমি যে আপনাকে এইসব জিজ্ঞেস করেছি তা আপনার পাভেল সাহেবকে বলবেন না। আচ্ছা। শ্রাবণী এই রোবট টাইপ মানুষটার সাথে আর কথা বাড়ালো না। বৃষ্টি কমে গেছে। আকাশে ভেসে বেড়ানো মেঘগুলো নেই এখন আর। রোদ বের হয়েছে। শ্রাবণীদের বাসা থেকে পাভেলদের বাসায় যেতে আনুমানিক 3.5 ঘন্টা লাগে। কিন্তু আজ এত সময় লাগছে কেন? সেই ভোর 5টা বাজে রওনা দিয়েছে, আর এখন 10:45 বেজে গেছে। এই প্রশ্নটা ড্রাইভারকে করা দরকার। এভাবে এতক্ষণ গাড়িতে বসে থাকতে ধৈর্য কুলাচ্ছে না। শ্রাবণী বিরক্ত হয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ লাগবে? আজকে এত টাইম কেন লাগছে? আজকে একটু ঘুরে যেতে হচ্ছে। সেই সড়ক দিয়ে দ্রুত যাওয়া যায়। সেই সড়কে আজ মেরামতের কাজ চলছে। খুব সংকীর্ণ রাস্তা ধরে গাড়ি চলছে। রাস্তার পাশে পচা পানির ডোবা দুর্গন্ধ ছড়াচ্ছে। চিপা চিপা গলি, মানুষজন তেমন নেই। গা ছমছম করা পরিবেশ। এই ড্রাইভারের হাবভাবও ভালো ঠেকছে না। শ্রাবণীর অচেতন মন ঘাবড়ে গেল। মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছে। শ্রাবণী ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 11টা বেজে গেছে। আর কতক্ষণ? চাচা আর কতক্ষণ লাগবে বলুন তো? কোন রাস্তা নিয়ে আসলেন আপনি? চারদিকে মানুষজন কিছুই নেই। বেশিক্ষণ লাগবে না, বলছি তো বড় সড়কে কাজ চলছে, তাই ঘুরে যাচ্ছি। সে তো কখন থেকে বলেই যাচ্ছেন বেশিক্ষণ লাগবে না, রাস্তা তো ফুরোচ্ছেই না। ঘুরাবে? গাড়ি আরো আধা ঘন্টা চলল। 11:30 বাজে। গাড়িতে একভাবে বসে থাকতে থাকতে শ্রাবণীর ঘুম পেল। চোখ বুজে আছে। হঠাৎ গাড়ি থামার ঝাঁকুনিতে চোখ খুলল। সামনের দিকে তাকিয়ে দেখলো পুরনো ভাঙাচোরা, শ্যাওলা পড়া, কালো হয়ে যাওয়া 3তলা একটা দালানের সামনে গাড়ি থেমেছে। শ্রাবণী বিচলিত হয়ে দ্রুত জিজ্ঞাসা করে, গাড়ি এখানে কেন থামিয়েছেন? এখানে আমার একটু কাজ আছে, আপনি বসুন। শ্রাবণী আতঙ্কিত হয়ে গেল। ঘেমে যাচ্ছে ও, নিঃশ্বাস বেড়ে যাচ্ছে ত্রাসে। ও কিছু বোঝার আগেই হঠাৎ করে দুজন লোক ছুটে এসে ওকে গাড়ির ভেতর থেকে বের করে টেনে হিঁচড়ে সেই পুরনো দালানটার দোতলায় নিয়ে গেল।
শ্রাবণী নিদারুণ ভয়ার্ত হয়ে গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। ওর পুরো শরীর কাঁপছে। লোক দুইটা ওর মুখ চেপে ধরলো, চিৎকার করতে দিল না। এখন শ্রাবণীর দুই চোখ বেয়ে পানি পড়ছে শুধু নীরবে। ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, মনে হচ্ছে এসব দুঃস্বপ্ন। ঘুম ভাঙার সাথে সাথেই সব মিথ্যে হয়ে যাবে। পুরো শরীর অবশ হয়ে গেল শ্রাবণীর। খুব বেশি আতঙ্কে মূর্ছা যাওয়ার উপক্রম। লোক দুইটা প্রথমে ওর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিল। সেই ড্রাইভারটাকেও কোথাও দেখছে না এখন। একটা রুমে শ্রাবণীকে আটকে রাখলো। রুমটা অন্ধকার, জানালা সব বন্ধ করা। শ্রাবণী গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, কোনো পুরুষ আমায় ছোঁয়ার আগে আমার মৃত্যু দাও আল্লাহ। সেলিম হোসেন নিজের শার্ট ইস্ত্রি করছেন। পারভিন বেগম ছেলে মেয়ে নিয়ে বাসায় ফিরে এসেছেন। সেলিম হোসেন সকালে গিয়ে এনেছে তাদের। বাসায় এসে পারভিন বেগমের মাথা গরম হয়ে গেল সেই বাজারের ব্যাগ খালি দেখে। তিনি বাসায় না থাকা সত্ত্বেও সব রান্না করে খেয়েছে। এই বাসায় কি তাহলে তার কোনো গুরুত্ব নেই? এ নিয়ে রফাদফা করলেন সেলিম হোসেনের সাথে। শ্রাবণীর প্রতি তার এত দরদ দেখে পারভিন বেগমের গা চলে যাচ্ছে। তিনি বিছানা গোছাতে গোছাতে বললেন, মেয়ে কি তোমায় তাবিজ করেছে? হঠাৎ করে মেয়ের প্রতি এত দরদ আসলো কোত্থেকে? তোমাকে কালকেই আমি ফকিরের কাছে নিয়ে যাব। তোমার পেট খুললে নিশ্চিত তাবিজ পাওয়া যাবে। সেলিম হোসেন কোনো প্রত্যুত্তর করলেন না। ঝগড়া করার মেজাজ নেই তার এখন। এলাকার লোকেরাও তাকে নিয়ে হাসে বউয়ের সাথে নিত্য এই ঝগড়া নিয়ে। শ্রাবণী তো সেই ভোর 5টায় বের হয়েছে, এখন 12টা বেজে গেছে। এখনো কি বাসায় পৌঁছায়নিও? সেলিম হোসেন বারবার শ্রাবণীকে বলেছে বাসায় পৌঁছে যেন শ্রাবণী তাকে জানায়। শ্রাবণী কি ব্যাপারটা ভুলে গেল? তিনি কতক্ষণ ধরে শ্রাবণীর মোবাইলে কল দিয়ে যাচ্ছে, মোবাইল বন্ধ দেখাচ্ছে। সেলিম হোসেন পাভেলের নম্বরে কল করলো এবার। ওপাশ থেকে ব্যস্ত বলছে। বিকাল হয়ে গেল, শ্রাবণীর ফোন এখনো বন্ধ। সেলিম হোসেনের চিন্তা হচ্ছে, তিনি আবার পাভেলের কাছে ফোন দিল। পাভেল ফোন রিসিভ করলো। সেলিম হোসেন বললেন, পাভেল, আমি শ্রাবণীর বাবা বলছি। শ্রাবণী কি বাসায় পৌঁছেছে? পাভেল চমকানো গলায় বলল, শ্রাবণী কিভাবে বাসায় পৌঁছবে? আমি তোর জন্য গাড়ি পাঠাইনি। ড্রাইভার গ্রামের বাড়ি গেছে মা বাবাকে নিয়ে। বিকেলে পাঠাবো শ্রাবণীকে আনতে। সেলিম হোসেন স্তব্ধ হয়ে গেল, হতবিহ্বল হয়ে বলল, বাবা, তুমি কি বলছো? সকালেই তো তোমাদের ড্রাইভার আসলো শ্রাবণীকে নিতে। শ্রাবণী তো তোমাদের বাসায় গেছে। আরে আপনি এসব কি বলছেন? আমি তো ড্রাইভার পাঠাইনি। সেলিম হোসেন নির্বাক হয়ে রইলেন। কি হচ্ছে এসব? পাভেল কি মিথ্যা বলছে? তার মেয়ে কি কোনো বিপদে পড়লো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।